গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আর যে যেখানে আছো সুস্থ আছো। তো আজকে ভেবেছিলাম তোমাদের সাথে একটুখানি ডাইরেক্ট ভয়েস দিয়ে কথা বলবো, কিন্তু সেটা আর হয়ে উঠলো না। তো এখন আমি বেরোচ্ছি, মার্কেট যাব, পুচকুসোনা শুভকে স্কুলে পাঠিয়ে দিয়েছি। তো যাই হোক, আমাদের পাশে না মানে একটা গোপীনাথ ঠাকুরের মন্দির আছে। তো সেইখানে গান বাজনা হচ্ছে, মাইক বাজছে, মানে এতটাই বক্সের আওয়াজ আসছে, ডাইরেক্ট আমাদের মাঠের ওপারে হচ্ছে যেহেতু, তো ওই জন্য আর ভয়েসটা দিতে পারলাম না। প্রথমে ভেবেছিলাম একটু ভয়েস দিয়েই স্টার্ট করবো আজকের ভিডিওটা। তো যাই হোক, ঠাকুরের পুজো হচ্ছে যখন, তখন আর কিছু করার নেই, আর ডেলি তো ভয়েস ওভারেই কথা বলি, তাই না? তো তাতে কোনো অসুবিধা হবে না। তো গলাটা না প্রচণ্ড শুকিয়ে যাচ্ছে, কারণ মানে বাইরের দিকে এত গরম, মানে সারাদিন জল খেয়ে খেয়েই কাটছে। তো জলটা তো খাওয়া ভালোই গরমের টাইমে, কিন্তু অতিরিক্ত জল টেস্টটা পায় মানে মিনিটে মিনিটে। তো যাই হোক, ওই যে আমাদের মানে বাড়ির পরেই যে আরেকটা বাড়ি হয়েছে, তো তার পাশেই মন্দিরটা। তো প্রচণ্ড আওয়াজ হচ্ছে, বড় বড় মানে চোং বলে না যেগুলোকে, তো আমাদের বাড়ির দিকে একটা দেওয়া আছে। তো যাই হোক, চলো এবার বাজারে যখন যেতে হবে তাহলে ব্যাগপত্রগুলো গুছিয়ে নিই, কারণ বাজারে গেলেই না মানে ব্যাগ না নিয়ে যাওয়ার অভ্যাসটা আমার মিডিলে হয়ে গেছিলো। আমি তখন বাজার হাট খুব একটা করছিলাম না, বাড়ির সামনে থেকেই বাজার নিচ্ছিলাম। তো ওই জন্য এখন ভাবলাম যে না, ব্যাগটা আগে গুছিয়ে নিই, নয়তো পরে ব্যাগ ভুলে গেলে আবার সমস্যা হবে। তবে আমি যেই দোকান থেকে সবজি নিয়ে আসি সেই দোকান থেকে আর মুদিখানা দোকান থেকে কিন্তু কোনো সময় ব্যাগ চাইলে পরে দিয়ে দেয়, কিন্তু আমি যদি এবার পরের দিন দিতে না যেতে পারি তাহলে সেই ব্যাগগুলো আমাদের বাড়িতে রয়ে যায়, কবে যাব কবে দেবো। তো ওই কারণে আমি আর রিস্ক নিই না, যখন না থাকবে তখন তো তাদের কাছ থেকে নিতেই পারবো। তো আমার এই পিঙ্ক কালারের ব্যাগটা অনেক দিন হয়ে গেল, মানে বলতে পারো মানে খারাপ হয়ে গেছে, চেঞ্জ করতে হবে। আর এই দেখো, দুদিন হলো আমার নাকেরটা না ভেঙে গেছে। তো এটা আমি মুম্বাই থেকে খুব পছন্দ করে নিয়েছিলাম নাকেরটা, সানিয়া মির্জার স্টাইলে, অনেকগুলো ছোট ছোট সাদা রঙের পাথর বসানো আছে। তো যাই হোক, নাকেরটা ভেঙে যাওয়ার পরে মানে মুখটাই যেন কেমন একটা লাগছে। আর নাকেরটাকে আমি বেশ সুন্দর করে একটা কাগজের মধ্যে মুড়িয়ে রেখে দিয়েছি ব্যাগের মধ্যে, পার্সে। তো তোমাদেরকে চলো ব্যাক ক্যামেরাতে দেখাই। তো শখ করে একটা জিনিস কিনেছিলাম, বেশি দিন গেল না জানো তো, মুম্বাই থেকে আসার মনে হয় বছরখানিক আগেই কিনেছিলাম। বিবাহবার্ষিকীতে তোমাদের দাদাভাইয়ের কাছ থেকে এটা গিফট নিয়েছিলাম আমি। তো আমার পুরনো নাকেরটা ভেবেছিলাম বাড়িতে আছে, তো তারপরে দেখছি যে পুরনো নাকেরটাও বাড়িতে নেই, বাবার বাড়িতেও নেই। তো ভাবছি এখন কি করব, নতুন নাকের মানে কিনে নেব, নাকি আবার এইটাকেই তৈরি করাবো, কারণ দেখবে যে কোনো জিনিস ঝালাই দেওয়ার পরে না সেটা বেশি দিন টেকে না। তো আমার মাথাতে না কিছুই ঢুকছে না। তো তোমরা প্লিজ একটু কমেন্ট করে জানিও তো, যে নাকেরটাকে কি আবার রেডি করাবো, মানে নিচে ডান্টি লাগানো বা এসের মতো লাগানো, সেটা তৈরি করিয়ে নেবো, না নতুন কিনবো, কারণ নতুনের খরচাটা বেশি পড়বে। আর যখন দেখবে খরচা বেড়ে যায় না, তখন তার মধ্যে আরও খরচা কিছু না কিছু অ্যাড হয়ে যায়। একদিকে ঘরের খরচা, তার সাথে পুচকুসোনা শুভর স্কুলের খরচা, তার সাথে আবার এখন দেখো একটা এক্সট্রা খরচা বেড়ে গেল। তো যাই হোক, পুচকুসোনা শুভ স্কুলে গেছে, এখন এই ফাঁকে আমি বাজার থেকে ঘুরে আসি। আর শুভ যে গেঞ্জিটা ছোট হয়ে গেছিলো, তো ভাবলাম যে ওটাকে আজকে পাল্টিয়ে নিয়ে আসি, কারণ পয়লা বৈশাখে পরার জন্য কিনেছি। তো সেটাকে যদি ফেলে রাখি তাহলে আর লাভ কী হবে, পয়লা বৈশাখের দিন যদি পড়তে না পারে। তো ওই জন্য এটা নিয়ে যাই। তো চলো ঘুরে আসি, তারপর তোমাদেরকে বাকি জিনিসগুলো আবার এসে দেখাচ্ছি। তো এরপরে একদম মার্কেট থেকে আসার পরে তোমাদের সাথে ব্লগটা আবার স্টার্ট করছি। তো সবার আগে শুভর টি শার্টটা চেঞ্জ করার জন্য দোকানে গেছিলাম। তো সেখান থেকে সেম মানে ডিজাইনেরই পেলাম, বাট কালারটা একটু লাইট কালার হয়ে গেছে, আগেরটা একটু ডিপ কালার ছিল। তো সেম ডিজাইনের পেয়ে গেছি, আর পছন্দ করার মতন কোনো কিছু দরকার পড়েনি, তাই আমি নিয়ে চলে আসলাম। যদি অন্য কোনো ডিজাইন বা অন্য কোনো টি শার্ট পছন্দ করতে হতো তাহলে আবার শুভকে নিয়ে পরে যেতাম। তো যাই হোক, তোমরা একবার দেখো, তোমাদেরকে তো এর আগেরটা দেখিয়েছি, ওইটার মধ্যে আর এটার মধ্যে লেখাগুলো আর কালারের মধ্যে একটু ডিফারেন্স আছে। ওপরে যে কালারটা ওটা একটু ডিপ ছিল, আর এবার কারটা একটু লাইট কালার, কিন্তু শুভর উপরে ভালো লাগবে। আর এক সাইজ বড় এনেছে যেহেতু, আর মনে হয় চেঞ্জ করতে হবে না, এটাই ঠিকঠাক হবে। তো কালারটা সত্যি খুব ভালো হয়েছে, তোমরা সবাই বলেছিলে যে শুভ পুচকুসোনা আমার জামা কাপড়গুলো খুব সুন্দর হয়েছে, তো থ্যাংক ইউ সো মাচ। তোমাদেরকে কোনো কিছু কিনলে পরে দেখাবো না, সেটা তো হতেই পারে না, তাই না? ওই জন্য যখন যেরকম কেনাকাটি করি সবটাই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। আর সবজি বাজারের মধ্যে কি করেছি কেনাকাটি, তো সেগুলো দেখে নাও একবার। তো লাল শাক নিয়েছি, যেটা আমাদের বাড়িতে আমাদের সবার ফেভারেট একটা শাক, আর সবথেকে বেশি ভালো লাগে শুভর। তো ওই জন্য একাটি নিয়ে এসেছি অনেকটাই, কিন্তু বড় বড় পাতার থেকে ছোটো পাতার লাল শাকগুলো বেশি ভালো লাগে। আর এইখানে এই যে বেশ কিছুটা করে ধনেপাতা নিয়ে এসেছি। তোমাদেরকে আগের দিন বললাম না যে ব্রেড টোস্ট করেছিলাম, ধনেপাতা বাটা থাকলে ভালো হতো ঝাল ঝাল চাটনি খেতে। তো যখন দরকার থাকে তখন জিনিস ঘরে থাকে না, আর তারপরে নিয়ে আসার পরে মনে হয় যদি আগে থাকতো তাহলে খাওয়া যেত। আর এটা হচ্ছে 10 টাকার কুমড়ো। তো কুমড়োর মানে দামটা কিন্তু সবসময় বাজারে কমই থাকে, আর 12 মাস খাওয়াও যায়। আর এইখানে একটা ক্যাপসিকাম নিয়ে নিয়েছি। আর এইখানে আছে কিছুটা মানে মানে বলতে পারো যে সবজির মধ্যে ফল দু একটা জিনিস আছে। তো এই দেখো একটা আম,
পুচকুসোনার খুব ভালো লাগে আম খেতে, তো অনেক দিন ধরেই বলছিল, শীতের সময়ও বলেছে যে আম খাবো, কিন্তু অফ টাইমে আমগুলো কিনলে না খুব টক হয়। আর এখন যেহেতু আমের সিজন, তো অনেক মানে বেছে বেছে একটা আম নিয়ে এসেছি। আর এখানে আছে কলা, তো সবজি বাজার আর ফল বাজার দু একটা করেছি। আর এখানে হচ্ছে খেজুর। তো এই খাবারগুলো এখন খুবই দরকার। আর আগের দিনের ভিডিওতে না আমাকে কমেন্ট করে বলেছিলে, চ্যানেলটার নাম আমার মনে নেই, আমি ওপরে মেনশন করে দিচ্ছি। তো আমাকে বলেছিলে যে দিদিভাই তুমি সারাদিন ম্যাশিংয়ের মতন কাজ করো, নিজের একটু খেয়াল রাখো। তো সত্যি কথা বলতে কি জানো তো, আমি মানে এই কাজটাতে যখন থেকে ঢুকেছি, তোমাদেরকে তো বলেছি যে আমি একটা মানে সংসার ছাড়াও আলাদা একটা কাজ করছি। তো সেই কাজটাতে ঢুকে না আমি খুব বড় একটা ভুল করেছি, ভুল একটা সিদ্ধান্ত নিয়েছি। তো সেই কারণে আমার শরীরের আরও বেশি ক্ষতি হয়ে গেল। কারণ আমি বাড়িতে থেকে, তোমাদেরকে তো দেখেছো আগে যেরকমই ভিডিও দিই না কেন, টাইমে খাওয়া, টাইমে ঘুমানো, এই জিনিসগুলো আমি করেছি। সারাদিন কাজ করি কথাটা ঠিক, যে আমি কাজ না করে বসে থাকতে পারি না। তো আমার এই কাজটা ঢোকার পরে আমি একটা জিনিস লক্ষ্য করলাম যে এই কাজে প্রচুর খেটেছি দিনের পর দিন, কিন্তু সেই হিসাবে আমাদেরকে স্যালারি একদমই কম দিয়েছে, একদমই কম। তো দেখো শীতের সিজন ছাড়াও যে গরমের সময় মানে হলুদটা পাওয়া যায়, এটা কিন্তু খুব একটা কষ্টকর ব্যাপার। তো আমি একজনকে বলে রেখেছিলাম কয়েকদিন আগে যে আমাকে একটু হলুদ এনে দিও, কাঁচা হলুদ। পুচকুসোনার গরম পড়লেই না গায়ে একটু মানে সেই কি বলবো তোমাদেরকে, ছোটো ছোটো ঘামাচির মতন হয়। তারপরে ও যখন সেটাকে মানে চুলকিয়ে ফেলে, নখ লাগিয়ে ফেলে, তখন সেটা র্যাশ হয়ে যায়। তো ওই কারণে একটু হলুদ নিয়ে এসেছি। আর কী কী সবজি বাজার করেছি সবটাই তোমাদেরকে দেখালাম। তো এগুলো তোমরা দেখো। আর তোমাদের সাথে যেটা মানে শেয়ার করছিলাম কথাটা, তো সেটা হচ্ছে যে কাজে ঢোকার পরে জানো তো সেরকমভাবে না আমাকে স্যালারি ঠিকঠাক দিচ্ছিল না। তো প্রথমে তো 1 মাস দেখলাম, তখন মনটা খুব খারাপ হয়ে গেল যে এত কষ্ট করার পরে স্যালারি ঠিকঠাক দিচ্ছে না, হয়তো পরের মাস থেকে দেবে। দ্বিতীয় মাসেও দেখলাম স্যালারি সেরকম ঠিকঠাক দিল না। তারপরে ভাবলাম যে না, আর কাজটা করবই না। তো তারপরেও অনেক চেষ্টা করলাম যে যদি হয়তো আর একটা মাস যায়, তখন যদি স্যালারিটা ঠিকঠাক দেয়। তো এইবারও স্যালারি ঠিকঠাক দেয়নি। তো তোমরা জানতে চেয়েছিলে না যে আমি কাজটা করছি কি করছি না। তো তোমরা অনেকে হয়তো আন্দাজ একটা লাগিয়েই নিয়েছো, কারণ আমি এখন কন্টিনিউ কিন্তু বাড়িতে থেকেই তোমাদের সাথে ভিডিও শেয়ার করছি। তো আমি কাজটা ছেড়ে দিয়েছি। সত্যি কথা বলতে, যেখানে আমাদের কষ্টের মর্ম বোঝার মতন কেউ নেই, বা খাটনি করার পরে যখন কেউ বুঝবে না, তাদের আরেকটা কথা, মানে তারা যে আমরা কাজ করছি, যদি পরবর্তীকালে আমাদের যদি বড় কোনো শরীর খারাপ হয় বা কোনো প্রবলেম হয়, তারা ডাইরেক্ট বলেই দিয়েছে যে তারা আমাদেরকে দেখবে না। তো সেই জায়গায় আমরা কি করে কাজ করি বলো? সংসার সামলে, বাচ্চা সামলে, যখন দুটো টাকার জন্য আমরা কাজ করতে গেছি, সুবিধা অসুবিধা যদি তারা আমাদেরকে না দেখার কথা বলে, তাহলে সেখানে কাজ করাটা তো বোকামি, তাই না? তো অনেক কষ্ট হচ্ছিল যে 3টে মাস এত খাটলাম। তোমরা বিশ্বাস করবে না হয়তো বললেও, যে 10 কিলোমিটার করে সাইকেল চালিয়ে গেছি, আবার 10 কিলোমিটার করে সাইকেল চালিয়ে ফিরে এসেছি। সকাল 8টায় বেরিয়ে, কিছু কিছু দিন তো তোমাদেরকে বলেছি সেই বিকাল 5:30টাতে এসে ভাত খেয়েছি। সারাদিনের খাবার নেই পেটে, শুধু চা বিস্কুট খেয়ে বেরোতাম। আর এমন এমন জায়গায় যেতাম, মানে এটার মধ্যে জাতের ভেদাভেদ করছি না, এমন এমন পরিবেশের মধ্যে যেতাম বা এমন এমন বাড়িতে যেতাম যেখানে যেতে ভালো লাগতো না, কিন্তু তবুও কাজের জন্য কিন্তু যেতে হতো। কারণ দেখো, আমাদের হিন্দু বাড়িতেও এমন পরিবেশ আছে যেখানে বাড়িতে ঢুকতেও কিন্তু ইচ্ছা করে না, তাই না? দেখবে একটা গা ঘিনঘিন করে, কেমন একটা লাগে শরীরের মধ্যে, যে বাড়িঘর মানুষের এতটা নোংরা হতে পারে। তো সেরকম কিন্তু মানে আমাদের জাতপাতের মধ্যে আমি কোনো কথা বলছি না, মানে ভেদাভেদ আমাদের মানুষরাই করেছে, ভগবান সেটা করেনি। কিন্তু সেই রকমই একটা ব্যাপার হয়ে যায়। আমি হিন্দু বাড়ি যাই, চাই মুসলিম ভাই বোনদের বাড়ি যাই, যেখানেই যাই না কেন, মানে এমন একটা পরিবেশ যাওয়ার পরে যদি দেখি না, তো সেই দিনকার মানে দিনটাই সত্যি কথা বলতে ভালো যায় না। মানে খাবার দাবার খাওয়া, এই করা, এইসব জিনিসগুলো না পেরে উঠতাম না। তো সেই রকম পরিবেশে গিয়েও জানো তো কাজ করেছি, বৃষ্টিতে কাদাতে ভিজে। তারপরে এক একদিন এমন পরিস্থিতি হয়ে গেছে যে মানে সারাদিন পর শুধু রাতেই খাবার খেয়েছি। তোমাদের সঙ্গে তখন ভ্লগ দেওয়াও আমি বন্ধ করে দিয়েছিলাম, কারণ আমি তো টাইমই পাচ্ছিলাম না, কি শেয়ার করতাম তোমাদেরকে। আর ওই সব লোকেশন শেয়ার করলে পরে সেটা খুব বাজে দেখায়। ওই জন্য কী বলো তো, আমি কাজের কোনো দিনও নিন্দা করব না, বা যাদের টাকা নিয়েছি, যাদের কাছে আমি 3 মাস কাজ করেছি, তাদের নিন্দাও করব না। কিন্তু কাজ অনুযায়ী তারা আমাদেরকে যেমন পয়সাটাও দেয়নি, শেষ মুহূর্তে যখন বলে দিয়েছে যে কোম্পানি কোনো দায়িত্ব নেবে না, বা কোনো কিছু হলে পরে সেটা দায়িত্ব নেওয়ার তাদের কোনো মানে পরিস্থিতি নেই,
তো তখন ভাবলাম যে কিছু খারাপ পরিস্থিতি আসার আগেই কাজটা ছেড়ে দিই, ওটাই ভালো হবে। তো তোমরা জানিও যে কাজটা ছেড়ে ভালো করেছি কি না। তো খাবার দাবার রেডি করার পরে দুপুরবেলা এখন পুচকুসোনা সবার জন্য খাবারটা বাড়ছে। তো আমি তো খালি ভাত বেড়েছিলাম, ও বেগুন ভাজা, লাল শাক ভাজা ওগুলো বেড়ে দিয়েছিল, পরে ডালটা আমি দিয়ে দিয়েছি। তো টমেটো দিয়ে ডাল করেছিলাম, অনেক দিন পর ধনেপাতা এনেছি বলে তাই ধনেপাতা দিয়েছিলাম, খুবই ভালো লাগছিল খেতে। তবে কি বলো তো, মানে ডালটা একটু বেশি হয়ে গেছিলো, আন্দাজ করতে পারিনি তো। তো ওই জন্য মনে হলো যে 2 দিন মতন হয়ে যাবে ডালটা, যেহেতু ঘরে ফ্রিজ আছে অসুবিধা হবে না। আর এখানে যে পুচকুসোনার জন্য আমটা কেটে দিচ্ছি। তো স্কুল থেকে আসার পরে আমটা যেই দেখেছে না, খুব খুশি হয়েছিল, নাচানাচি করছিল। শুধু একমাত্র মানে পুচকুসোনা আর তোমাদের দাদাভাই আমটা খায়, শুভ আর আমি না মানে আমটা খাই না। আমি তো আম খাই না, আমি কোনোদিনও 1 পিসও আম খেয়েছি কিনা বলতে পারবো না, আমের গন্ধতেই আমার যেন শরীরের ভিতরে কেমন একটা হয়। আর শুভ খেয়েছিল 2-1 বার, কিন্তু শুভর খুব একটা ভালো লাগে না। তো পুচকুসোনা বারবার করে আমাকে বলছিল যে তুমি আমটা কেটে দাও। তো দেখলাম যদি ভাত খাওয়ার আগে আমটা কেটে দিই তাহলে কিন্তু ভাতটা আর খাবে না। তো ওই জন্য আমি ওকে অনেক বুঝিয়ে বুঝিয়ে বললাম যে ভাত খেয়ে তারপরে আমটা খাও, কারণ ভরা পেটেই ফল খেতে হয়, খালি পেটে ফলটা খেতে নেই। তো এখন ওকে কেটে দিয়েছি, তো আমাকে বারবার বলছে যে তুমি একটু খেয়ে দেখো না, আম খেতে ভালো হয়, আম খেতে ভালো লাগে। তো অনেক বলার পরে আমি যখন বললাম যে না, আমার খেতে একদমই মানে মন থেকে চায় না, তাই আমি খাই না, তো আমাকে জোর করো না, নয়তো তুমিও খেতে পারবে না। তো তারপরে আমাকে বলছে যে তুমি খোসাটা ছাড়িয়ে দাও। প্রথমে জিজ্ঞাসা করলাম যে আমের খোসাটা ছাড়াবো কি না, বললো যে এত পাতলা ছোট্ট পাড়া আম, খোসা ছাড়াতে হবে না। তারপরে বলছে যে আমার খোসা দিয়ে আম খেতে অসুবিধা হচ্ছে, তো তুমি আমাকে খোসাটা ছাড়িয়ে দাও, কারণ ছোট আম তো মানে ওর গায়ের চামড়াটাই তো পাতলা, যখনই আমটা খেতে যাচ্ছে তখনই চামড়াটা ফেটে যাচ্ছে। তো ওই জন্য বলছে যে আমাকে একটু ছাড়িয়ে দাও। আবার এটাও বলছে যে তুমি তো বটিটা ধুয়ে নিয়ে আসলে, তো তোমাকে তো বটিটা আবার ধুতে যেতে হবে। তো পুচকুচোরা এই আমের বিষয়টা নিয়ে আমার সাথে খুব মজা করে, যখনই বাড়িতে আম আসবে তো তখনই আমাকে কিছু না কিছু বলবে। তো আজকে তো তোমাদের বললাম না বাইরে মাইক বাজছে, নাহলে আসল ভয়েসটা তোমাদেরকে শোনাতাম যে ও খাচ্ছে কম আর আমাকে রাগাচ্ছে বেশি। তো আমাকে অনেক কিছু বলছে। তো যাই হোক, আমের আটিটা দেখো কীভাবে খাচ্ছে, আর বলছে আমের আটিটা খেলে পরে তো তাড়াতাড়ি শেষ হয়ে যাবে, তাই না? তো আমটা একটু আস্তে আস্তে খাই। তো পুচকুসোনা আম খেতে খুব ভালোবাসে, খুব ভালোবাসে। তো সামনেই তো আমের সিজন, মানে আম এখন পেকে যাবে আর কিছুদিন পর। তো বাড়িতে এবার থেকে একটু বেশি করে আম নিয়ে এসে রাখবো, আর আম শক্তও বাড়িতে তৈরি করব। কারণ বাচ্চারা ছোটোবেলাতে না অনেক কিছু খেতেই ভালোবাসে, তারপর আস্তে আস্তে যেই বড় হয়ে যায় না, খাবার দাবারও দেখবে সেই জিনিসগুলো আর আগের মতন পছন্দ করে না। সেটা শুভর ক্ষেত্রেও আমি দেখেছি। ওই জন্য পুচকুসোনা শুভ যেটুকু যা খেতে চায় ওদেরকে সেই টাইমেই খাওয়াবো, কারণ পরে আর সেগুলো খেতে মনই চাইবে না। তারপরে একবারে চলে আসলাম সন্ধেবেলা, দুপুরে খাওয়া দাওয়ার পরে একটু ঘুমিয়ে পড়েছিলাম। আর তারপরে এই যে তোমাদের সঙ্গে সন্ধেবেলার টিফিনটা শেয়ার করছি। তো শুভ আর আমার জন্য একটু চা করলাম, আর মুড়ি চানাচুর নিয়ে নিয়েছি। আর দুপুরে যা রান্না করেছিলাম সব কিছুই মোটামুটি রয়েছে, একটু শাক আছে, ডাল আছে। রাত্রিবেলা শুধু ভাবলাম যে 2টো ডিমের অমলেট করে নেবো, তাহলেই হয়ে যাবে। তো তারপরে তোমাদের সাথে আবার পরের দিন সকালবেলা ভিডিওটা শেয়ার করছি। তো সেই দিন রাত্রিবেলা আর তোমাদের সাথে ভিডিও শেয়ার করা হয়নি। তো মুড়ি চানাচুর খাওয়ার পরে শুভ পুচকুসোনাকে পড়তে বসিয়েছিলাম। তারপরে হঠাৎ করে শুভ বলছিল যে তোমার খুব ঠান্ডা লেগেছে, তোমার সন্ধ্যের পর থেকে একটু ঠান্ডা লেগে গেছে, তো তোমাকে আর রাত্রিবেলা ভাত খেতে হবে না, আর আমরাও রাত্রিবেলা ভাত খাবো না, ওয়েদারটা ঠান্ডা আছে, তো রুটি না হলে একটু লুচি করো। তো আমি দেখলাম যে ঘরে দুধ আছে, ওরা তো সকালবেলার দিকে দুধ মানে যেটা আগের দিনের ছিল সেটা খেয়ে গেছে। আজকে দিনে দিনে দুধটা যখন আছে, আর কালকে তো ঈদ, ওই জন্য স্কুল ছুটি দিয়েছে, তো রাত্রিবেলা দুধটা দিয়ে কিছু একটা করে দিই। তো ওই জন্য ভাবলাম যে একটু সুজি আর লুচি করে দেবো। তো রাত্রিবেলা কালকে আমরা লুচি আর সুজি খেয়েছিলাম। তো ওই জন্য রাত্রিবেলার ভাত খাওয়া হয়নি, ভাত ডাল সব কিছুই অল্প অল্প করে রয়েছে। আর সকালবেলার দিকে ঘুম থেকে উঠে আমি সবার আগে জামাকাপড়গুলো ভিজিয়ে দিচ্ছি, কারণ মোটামুটি অনেকগুলো জামাকাপড় হয়ে গেছে সে ঘর ঝাড়ার আগের থেকে নিয়ে এখনও পর্যন্ত। আর শীত চলে গেছে যেহেতু, ব্ল্যাঙ্কেটটা তো না কেচে ভরতে পারবো না, আবার 1 বছর পর ভার করব, মানে যখন শীতের সিজন আসবে তখন। তো ওই জন্য ব্ল্যাঙ্কেটটাও ভালো করে কেচে নেব। তবে ব্ল্যাঙ্কেটটা আজকে কাচতে পারবো না, শরীরটাও খুব খারাপ লাগছে। আর তার সাথে বড় কথা কি বলো তো, মানে ঠান্ডা লেগে গেছে, বেশি জল ঘাটলে ঠান্ডাটা আরও বেশি লেগে যাবে, তখন সেই ঠান্ডা সারাতে আবার অসুবিধা হবে। আর থাইরয়েডের পেশেন্টের সবসময় চেষ্টা করা উচিত যে ঠান্ডাটা যেন কম লাগে। তো ঠান্ডা এখন লেগে গেছে বলে অল্প করে ছোটো ছোটো জামাকাপড়গুলো আগে ভেজাচ্ছি, যদি আমি মনে করি যে আবার জামাকাপড় কাচতে পারবো তো তখন কিছু জামাকাপড় আবার ভিজাবো। তো সবার আগে পুচকুসোনার জামাকাপড়গুলো ভালো করে ভিজিয়ে দিচ্ছি, কারণ ওর অনেক জামাকাপড় জড়ো হয়ে গেছে, কাচা হচ্ছে না। আর শুভ পুচকুসোনাকে ডেকে কাল রাতে সুজি আর লুচি আছে, তো সেইগুলো একটু মানে সকালবেলা টিফিন করার জন্য দিয়ে দেবো, আর আমিও টিফিন করে নেব। আর জামাকাপড়টা ভিজানোর পরে আমি কিছু সবজি টবজি কেটে নেব রান্না করার জন্য দুপুরের। তারপরে বাকি জামাকাপড়গুলো কেচে সারাদিনের কাজকর্ম কমপ্লিট করে
ফ্রেশ হয়ে যাব, তাহলে একটু রেস্ট নিতে পারবো। তো দুপুরবেলা রান্না করার জন্য এখানে কেটে নিয়েছি উচ্ছে আর কুমড়ো, দুটোকে একসাথে ভাজবো। কারণ পুচকুসোনা শুভ শুধু উচ্ছে ভাজাটা খেতে ভালোবাসে না, আমার আবার উচ্ছে ভাজাটা খুবই ভালো লাগে যদি সেটা শুধু হয়। কিন্তু ওদের জন্য আলু কিংবা কুমড়ো এই ধরনের জিনিসগুলো মিক্স করে দিই, যাতে তিতকুটে ভাবটা একটু কমে যায়। আর এখানে পেঁপে কেটেছি, আলু কেটেছি, আলু পেঁপের রসা করব। এটাও আমাদের সবার খুব ভালো লাগে, পেঁপেটা অনেক দিনই খাওয়া হয় না, কিন্তু শুনেছি পেঁপে খেলে নাকি প্রেশার কমে যায়। তো তোমরা যদি সেটা জেনে থাকো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। তো প্রেশার তো এমনিতেই শরীরে নেই একটা খুব বেশি, তো ওই জন্য পেঁপেটা খেতে এখন একটু ভয় লাগে, কিন্তু আলু পেঁপের রসা খেতে কিন্তু ছোটোর থেকেই আমার খুব ভালো লাগে। আবার তারপরে চিকেনের মধ্যে যদি পেঁপে দেওয়া হয় বা মাটনের মধ্যে দেওয়া হয় বা কোনো তরকারি যদি পেঁপে দিয়ে করা হয়, তাহলে কিন্তু টেস্টটা সত্যি আমার খুব ভালো লাগে। তোমাদের কার কার ভালো লাগে কমেন্ট করে অবশ্যই জানিও। কিন্তু আমি আবার পাকা পেঁপে খাই না, শুধুমাত্র কাঁচা পেঁপেটাই সবজির মধ্যে খাই। তো আমার আবার খাওয়া দাওয়া নিয়ে একটু দু একটা জিনিসের মধ্যে একটু মানে অপছন্দ আছে, যেগুলো আমি নাকের সামনেই নিতে পারি না, মুখে নেওয়া তো দূরের কথা। তো ওই জিনিসগুলো আমি খাই না। আর তারপরে সব রান্না বান্না সেরে নিয়ে এখন আমি জামা কাপড়গুলো কেচে সব মেলে দিচ্ছি। তবে মেঘলা ওয়েদার তো সব কিছু শুকাবে না, কিন্তু জলটুকু ঝরে গেলেই ঘরে দিয়ে দেবো, কারণ আমাদের কর্কেটের ঘর, আর হালকা একটা গরম তাপ সবসময় ঘরের ভিতরে থাকে। তো ওই জন্য জামা কাপড় যখনই মেলি না কেন শুকিয়ে যায়। আর তারপরে যদি ফ্যান চলে তাহলে তো আরও ভালোভাবে শুকিয়ে যাবে। তো এখন জামা কাপড় মেলার জন্য খুবই অসুবিধা হচ্ছে, যেহেতু বাড়িতে দড়ি টাঙাবার মতন এখন ব্যবস্থা কিছু নেই, আর এই মুহূর্তে টাঙানো যাবেও না, কাকুরা আবার কাজ করবে সপ্তাহখানিক পরে। তো ওই জন্য কোনো রকম চালের উপরে তারপরে পাঁচিলে দিয়ে দিই। তো আজকে ভাবলাম জামা কাপড় যখন একটু বেশি হয়েছে তখন এই চিংকির ঘরের চালের মধ্যেও দিয়ে দিই, কিন্তু এর মধ্যে খুব সিমেন্ট পড়েছে, যেগুলো জল দিয়ে ধোয়ার পরেও যাচ্ছে না। তো তা হালকা করে একটুখানি ঝেড়ে নিয়ে তারপরে পুচকুসোনা শুভ আমার সবার জামা কাপড়গুলো যেরকম যা হবে সেরকম মেলে দেবো। তো তোমাদেরকে তো এখনও পর্যন্ত বলা হয়নি যে আমাদের মানে এক সপ্তাহ তো হয়েই গেল ঢালাইটা হয়েছে, আর একটা সপ্তাহ বাকি আছে, হয়তো রবিবার কিংবা সোমবার করে ঢালাইটা খুলবে। আর গ্রিলের জন্য অর্ডার দেওয়া হয়েছে, তবে বাবা যাকে পাঠিয়েছিল গ্রিলের অর্ডার দেওয়ার জন্য, তো সে তো অনেকটাই খরচা বলছিল, প্রায় 25,000 টাকার কাছাকাছি ধাক্কা বলছিল। তো অতটা টাকা খরচা করার এখন ক্ষমতা নেই, এই অনেক কঠিন পরিস্থিতির ওপর দিয়ে আমরা চালাচ্ছি। মানে এখন অভাবের সংসারে কিভাবে যে একটা ঘর তৈরি হয়েছে, ধার দেনা করে তারপরে টাকা পয়সা ম্যানেজ করে, সেগুলো তোমাদেরকে যখন জানাবো তখন তোমরা বুঝতে পারবে। তো ওই জন্য আমরা এখন কোনো রকমভাবেই বেশি খরচা করতে পারবো না, তাই এমন জায়গায় অর্ডার দিয়েছি যেখানে কম খরচায় হয়ে যাবে। তো সেগুলো তোমাদের সাথে শেয়ার করব যখন গ্রিল লাগাতে আসবে বা গ্রিল পাঠাবে। তো ঢালাইটা খোলা হলেই গ্রিলগুলোও লাগানো হবে, তোমাদের সঙ্গে এক এক করে আবার নতুন করে সব কিছু শেয়ার করব। বাড়ির কাজ খুব তাড়াতাড়ি শুরু হতে চলেছে। আর দুপুরবেলা দেখো রান্না করে নিয়েছি, তো রান্না করার পরে ভাবলাম তোমাদেরকে তো বলেছিলাম কী কী রান্না করব, তো আরেকবার শেয়ার করে দিই। আর আজকের ভিডিওটা না আমি এখানেই শেষ করছি, যেহেতু শরীরটাও ভালো নেই, তো কাজকর্মের চাপও বেশি ছিল, তো ওই জন্য যতটা পেরেছি ভিডিও শ্যুট করেছি। আর দুদিনের ভিডিও তোমাদেরকে একসাথে শেয়ার করলাম। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও, আর ভিডিওটা যদি ভালো লাগে তো আমার পাশে থেকো। আবার দেখা হবে কালকে নতুন একটা ব্লগে, নতুন একটা ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর সব সময় নিজেদের খেয়াল রেখো। টেক কেয়ার, বাই।